নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ডার্বিতে অভিষেক হতে চলেছে একাধিক ফুটবলারের, স্বদেশি বিদেশি মিলিয়ে। তবে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের সংখ্যাটা নেহাতি বেশি। মোহনবাগানের অভিষেক হতে চলেছে অভিষেক সিং টেক্সামের। পাঞ্জাব এফসি থেকে এসেছেন এই উইং ব্যাক। সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন ডুরান্ড কাপের গ্রুপ লিগের ম্যাচ, কিন্তু বড় ম্যাচ এই প্রথম। এখন দেখার পুরনো সেট দলের নতুন সদস্য নিজেকে কতটা ছাপিয়ে যেতে পারেন। ইস্টবেঙ্গলে অভিষেক হতে চলেছেন 4 বিদেশির: হামিদ এহদাদ, মিগুয়েল ফেরেরা, মোহাম্মদ রশিদ ও কেভিন সিভিলের সঙ্গে বিপিন সিং। ডার্বির মাহাত্ম্য তারা জানেন, কেউ শুনেছেন, কেউ দেখেছেন, কিন্তু এই ম্যাচ এবার তারা প্রথম মাঠে নেমে খেলবেন ঘটি বাঙালের ভাগ হয়ে যাওয়া ভরা গ্যালারির সামনে। ডার্বি মানেই ফুটবলারদের স্নায়ুর লড়াই ঠিকই, তবে আসল লড়াইটা মস্তিষ্কের। মগজাস্ত্রে শান দেওয়ার সময় এসেছে দুই প্রধানের দুই কোচের। একদিকে পোড় খাওয়া সবুজ মেরুন হেড স্যার হোসে মলিনা, অন্যদিকে লাল হলুদের স্বপ্নের দিশারি অস্কার ব্রুজন। একজন বুনো ওল তো অন্যজন বাঘা তেঁতুল। এখন বড় ম্যাচের ব্লুপ্রিন্ট তৈরির সময়। 4-4-2 নাকি 4-3-3, কে কোন কম্বিনেশনে খেলবেন সেটা মাঠে ঘষে মেজে নেওয়া চলছে। বড় ম্যাচের মহড়ায় কে এগিয়ে কে পিছিয়ে টেকনিক্যালি ব্যাখ্যা করে দিলেন বাংলার কোচ সঞ্জয় সেন। যেটা মনে হয়েছে, মলিনা যেভাবে স্টার্টের টিমটাকে গত বছর ম্যানেজ করেছে, আমাকে মনে হয় অস্কার ব্রুজনের থেকে 1% হলেও এগিয়ে রাখতে হবে। কারণ অনেক প্লেয়ার ইনজুরিতে বসে গেছে, কিন্তু তার ম্যান ম্যানেজমেন্ট ভালো। স্টার প্লেয়ার থাকলে ইগো ক্ল্যাশ হয়, সেটাকে হতে দেয়নি। কেউ নাম্বার 1 অপরিহার্য কেউ নয়, সেটা বারবার উনি বলেও দিয়েছেন, প্রমাণও করেছেন। তো সুতরাং একটুখানি হলেও আমি মলিনাকে এগিয়ে রাখবো। আমরা আন্ডারডগ, আর আন্ডারডগ হয়েই মাঠে নামবো বলছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। পাল্টা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলছেন ডুরান্ড জয়ের হ্যাটট্রিকের কথা। এবার হ্যাটট্রিকে লড়াই। আসলে সৃঞ্জয় যখন বলছেন ইস্টবেঙ্গল আমাদের সেরা আর প্রিয় প্রতিপক্ষ, তখন নিতু সরকার জানিয়ে দিলেন ভগবানের দয়ায় চোটাঘাত সমস্যা নেই, দেখা হবে মাঠে। পাল্টা দেবাশিস দত্ত বলছেন আসুন, 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবো না। ডার্বি রেজাল্ট আমি মনে রাখতে চাই না কোনো সময়, কারণ ডার্বি অলওয়েজ একটা প্রেশার গেম। এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি, এটা তো মানে এটা মনে হয় যে কোনো দিন যে কেউ যে ভালো খেলবে যার দিন সেটাই। আমি পার্সোনালি ইস্ট বেঙ্গলকে অলওয়েজই বেটার অপোনেন্ট মনে করি। তাই জন্যই তো এটা বাঙালি, তাই জন্যই তো এটা ভারতীয় ফুটবলের একটা শোপিস ডার্বি হয়। যদি আমি ইস্ট বেঙ্গলকে ভালো না মনে করতাম তাহলে তো আর খেলার হতো না। সব টিমই ভালো, কিন্তু যেদিন যে ভালো খেলে, আজকে ওয়েস্ট ইন্ডিজও তো 1983 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেছিল। সেই ওয়েস্ট ইন্ডিজ টিম তো কেউ করতে পারতো না। তো খেলাধুলায় কখনোই কিছু বলা যায় না। আমরা কনফিডেন্ট, আমাদের টিম ভালো, প্লেয়ার ভালো। অলওয়েজই একটা প্রতিপক্ষকে নম্বর দিতে হয়। কোনো প্রতিপক্ষই খারাপ নয়, কোনো প্রতিপক্ষই কে সমীহ করা উচিত সব প্রতিপক্ষকেই। আমরা অলওয়েজ ইন্ডিয়া, আমরা আন্ডারডগ, আমরা ঠিক খেলবো। জয়ের হ্যাটট্রিক তোরাও করেছে, হ্যাটট্রিকে লড়াই হবে, দেখা যাক কি। পুরনো বুঝি না, লড়াই হবে। যে প্রিপারেশন নিয়ে চলতে পারবে সে ম্যাচ বের করবে। তবে আমার টিম গতবার যে ইনজুরিতে ভুগছিল, আমাদের টিম সেই ইনজুরি ঠাকুরের ইচ্ছায় নেই এখন। প্রিসিজনটা আরেকটু পেলে ভালো হতো। এখন তো ম্যাচগুলো যেগুলো হয়েছে সেগুলো প্র্যাকটিস ম্যাচ, সেই কম্পিটিটার নেই, অপোনেন্ট টিমটা সেই বাঁধন নেই। দেখা যাক। তবে আমাদের টিম একটু অর্গানাইজড খেলবার চেষ্টা করছে, তার জন্য আমরা খুব ভালো। একদম সঠিক। ইস্টবেঙ্গল অত্যন্ত ভালো দল, এবছর ওদের টিমটা খুব ভালো, সব ভালো খেলছে। ওদের একটা সুবিধা আছে, ওরা সিনিয়র প্লেয়ার এতেও খেলাচ্ছে।
কলকাতা লিগেও খেলাচ্ছে আর ডুরান্ডেও খেলাচ্ছে, সেই জন্য যত ম্যাচ খেলবে ম্যাচটা বেশি হয়েছে। আমাদের কোচের চিন্তা হচ্ছে আমরা সিনিয়র প্লেয়ারদেরকে ডুরান্ডে খেলা, কারণ আমরা এএফসি খেলবো, ওরা সেটাতে এখন খেলছে, আমরা এক্ষুনি এএফসি খেলা আমাদের আছে। তো সেই জন্যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের স্ট্র্যাটেজি একটু আলাদা। ওরা যেরকম কলকাতা লিগের ওপরে বেশি খেলে, ওই লিগটা চ্যাম্পিয়ন হতে ওরা চাইছে, কিন্তু কলকাতা লিগের ওপরে নজরটা ওরা বেশি দিচ্ছে, আমাদের সেখানে এএফসির ওপরে আমাদের নজরটা বেশি আছে। সেই জন্য আমরা আমাদের সিনিয়র প্লেয়ারদের বাঁচিয়ে ডুরান্ডে খেলাবো, তারপরে যাতে এএফসিতে ফিট করে খেলার চেষ্টা করবো। আমরা ওই জন্য কলকাতা লিগ থেকে সিনিয়র প্লেয়ার উইথড্র করে নেব। ওরা একদম যেটা বলছে ওরা একদম সঠিক বলছে, ওরা অনেকটাই এগিয়ে আছে। আমাদের ছেলেরাও ভালো খেলছে, কিন্তু আমার ছেলেরাও সবাই এসছে। তবে এটাও ঘটনা যে সেদিন আমরা একদিনকে জমি ছেড়ে দেবো না, এটা ভাবার কোনো কারণ নেই। আর ডার্বি কখনো কেউ এগিয়েও থাকে না, কেউ পিছিয়ে থাকে না, 50-50, এবারও 50-50। আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি আর ওরা কবেই বিদায় হয়েছে, সেই কারণেই ওদের বিদেশিরা আগে এসেছে আর আমাদের বিদেশিরা পরে এসেছে। ডার্বির আগে আবার সমহিমায় মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, যখন সবাই বলছে এত তাড়াতাড়ি ডার্বি, ফুটবলারদের ফিটনেস ঠিক জায়গায় নেই, তখন পড়শি ক্লাবের ফুটবলারদের নিয়ে কটাক্ষ দেবাশিস দত্তের। লেটে আসেনি তারা, তাদের টাইমে এসেছে, লেটে কেউ আসেনি, তাদেরকে এই দিন অবধি ছুটি দেওয়া হয়েছিল। তারা আইএসএলটা পুরো খেলেছে, মোহনবাগান আইএসএল কাপ দুটো চ্যাম্পিয়ন হয়েছে। যাদের প্লেয়াররা আগে এসছে না, তারা অনেক আগে বিদায় হয়ে গেছে, আর আমরা ফাইনাল অবধি গিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। তাইলে আমাদের প্লেয়ারদেরকে রেস্টটাও সেই হিসাব করে দিতে হবে। দুজনকে সমান নজরে দেখলে, আমি কোনো ক্লাবের নাম বলছি না ভাই, কিন্তু তোমরা যেরকম বলছো কারোর সঙ্গে যদি তুলনীয় হয়, আমরা অনেকটা এগিয়ে আছি। আর কেউ কেউ অনেক পিছিয়ে তারা প্লেয়ারদের আগে এনেছে, কারণ তারা তো বিদায় হয়ে গেছে। কবে বিদায় হয়েছে তাও আমরা বলে নিই, আমরা তো চ্যাম্পিয়ন হয়েছি আইএসএল। ডার্বি যুদ্ধ বাঙালির ঐতিহ্যের বড় ম্যাচ। মরশুমের শুরুতে ডুরান্ড ডার্বি, তাই উন্মাদনাও তুঙ্গে। একদিকে জেমি কামিংস পেত্রাতোসের সেই চেনা ঝাঁজ, অন্যদিকে রাশিদ মিগুয়েল হামিদের প্রথম সাক্ষাৎ। ডুরান্ডে এখনও পর্যন্ত দুই দলই 3 ম্যাচ করে জিতে একে অপরের মুখোমুখি হচ্ছে, তাই প্রাক্তন ফুটবলাররা বলছেন ম্যাচটা হবে 50-50, লড়াই হবে হিম্মতের। এটা প্রিভিয়াস পারফরমেন্স কার ভালো, কে 5টা গোল করেছে, কে 6টা গোল করেছে, কে 4টা গোল করেছে, সেই পারফরমেন্স দিয়ে বিচার করা যাবে না। হিম্মতের ম্যাচ, যার হিম্মত আছে যে লড়াই করে হ্যাঁ। মোরমানের একটা প্লাস পয়েন্ট, মোরমানের মানে এই টিমটাই প্রায় গত 3-4 বছর ধরে সেম টিমই খেলে আসছে। তাহলে ভয় পাওয়ার কোনো, যদি ভয় পেয়ে যায় যে ডরটা ও মরটা বলা একটা কথা আছে না, এই কিন্তু হিম্মতের ম্যাচ। যা আমার হিম্মত আছে, ওরও দুটো পা আমারও দুটো পা, দেখা যাবে মাঠে খেলা হবে, মাঠে যার হিম্মত আছে সেই ম্যাচ ব্যাট করবে। এবং আমি আশাবাদী, গত কয়েক বছরের থেকে এবছরের টিমটা মানে জেতার ব্যাপারে আমি আশাবাদী। ভালো দল করেছে, নতুন দল, মোহনবাগান পুরনো দল, কিন্তু এই ম্যাচটা যেহেতু একটা ইম্পর্টেন্ট ম্যাচ, ইস্টবেঙ্গল মোহনবাগান হঠাৎ পড়ে গেছে রবিবার, তো সেই হিসাবে আমি রেজাল্ট নিয়ে কোনো কথা বলবো না। শুধু দেখতে হবে ইস্টবেঙ্গলের নতুন টিমটা কীভাবে তারা দৌড়চ্ছে, কীভাবে তার অ্যাটাকিং ফ্লোটা আছে, সেইটা দেবো, তাহলে বোঝা যাবে যে পরবর্তীকালে কী হবে না। এখানে এগিয়ে থাকার প্রশ্ন নেই, কারণ একটা নতুন দল, একটা পুরনো দল, ফলে দুজনেই কিন্তু এই ম্যাচটা জেতার জন্য লড়াইয়ের মধ্যে থাকে। কাজে এই মুহূর্তে দুটো টিমের এই পারফরমেন্সে কখনো কাউকে এগিয়ে রাখা পিছিয়ে রাখার প্রশ্ন নেই। দেখতে হবে টিমটা, নতুন টিমটা কীভাবে খেলছে, পুরনো টিমটাও কীরকমভাবে। কিন্তু ইস্টবেঙ্গল এবারে যে বিদেশি প্লেয়ার নিয়ে এসছে, আমার ধারণা এবার ভালো খেলবে। অলমোস্ট সিনিয়র খেলতে এদের প্র্যাকটিস সেশন দুটো দিন খুব একটা বেশি পাইনি, টিমগুলো সবে এসছে, 2-3টে ম্যাচ খেলতে পেরেছে, তাতে পারফরমেন্সের অনুযায়ী দুটো দিন এক জায়গায় আছে। তবে আমি বলবো যে এই সিজনের আগে প্রি-সিজন এই টুর্নামেন্টে অনেকটা নিজেদের ঢালিয়ে নেওয়ার একটা ম্যাচ, নিজেদের প্রিপারেশন ম্যাচ, এইসব এক্সেট্রা টুর্নামেন্ট করে দেরিতেই তাই হয়।
এই টুর্নামেন্টে একটা সুযোগ পেয়ে যাবে। আমি কোনোদিনই বলবো না যে তবে আনএক্সপেক্টেড রেজাল্ট হবে না, কারণ ইস্ট বেঙ্গল এখন খুব স্ট্রং টিম। মোহনবাগানও তাদের প্রিপারেশন করে 2-3টে প্লেয়ার ছাড়াই হয়তো খেলবে। সোমবার একটা 7 তারিখে একটা 50-50 ম্যাচ, যে ওই পারফরমেন্স ভালো করবে, যে সুযোগগুলো ইউটিলাইজ করতে পারবে একদমই, এবং ডেড বল সিচুয়েশনে আমার মনে হয় ম্যাচটার পয়সা হবে। যে টিম তুল্যমূল্য এক থাকে সে ডেড বল সিচুয়েশনই তাকে প্রায়োরিটি দেয়, তার জেতার চান্স বেশি থাকে। যেহেতু কোয়ার্টার ফাইনাল একটা নকআউট টুর্নামেন্ট হবে, টাইব্রেকারেও জেলেও যেতে পারে। রবিবার বড় ম্যাচ, আর সেই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। প্রত্যেকের মুখেই একটাই কথা, একটা টিকিট পাওয়া যাবে। ইতিমধ্যেই ডুরান্ডের পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। 14 তারিখ থেকে টিকিট পাওয়া যাবে অনলাইনে, ম্যাচের দিন পর্যন্ত। রিডেমশন করা যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রতিজন 2টো করে টিকিট কাটতে পারবেন। অফলাইনেও তাই। অফলাইনে টিকিট বিক্রি হবে মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকে 16ই আগস্ট সকাল 11টা থেকে। টিকিটের মূল্য ধার্য করা হয়েছে 200, 300 ও 500। টিকিটের আকাশ ছোঁয়া চাহিদা নিয়ে বলতে গিয়ে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এখানেও আইএফএকে চিমটি না কেটে থাকতে পারলেন না। যদি টিকিটের হাত না থাকে তাহলে তো ডার্বি খেলারই কোনো গুরুত্ব নেই। ডার্বি মানেটা কি হাত, সেই জন্যই তো আমরা বারবার বলি সল্টলেক স্টেডিয়াম যখন তৈরি হয়েছিল ডার্বি খেলাটাকে মাথায় রেখেই কিন্তু সল্টলেক স্টেডিয়াম তৈরি হয়েছিল। আপনারা কোনো জানেন কিনা জানি না, সল্টলেক স্টেডিয়ামের পিছনে ভাবনাই ছিল মুম্বাই ইস্ট বেঙ্গলের খেলাটাকে তখন নয় মুম্বাই মাঠে হতো, নাহলে ইস্টবেঙ্গল মাঠে হতো, নাহলে ইডেনে হতো। ইডেনে ক্রিকেটটা বন্ধ করার জন্য ওখানে গেল। কোনো এটা তো কল্যাণী আর নৈহাটিতে খেলা ডার্বি নয়, সেখানে হাহাকার তৈরি হবে। এবার কি টিকিট ডুরান্ড দেবে, যে টিকিট আমরা পাবো এবং সদস্যরা সমর্থন পাবে, ওরা আজকে আমি দেখেছি ওদের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। অফলাইন টিকিট দেবে, অনলাইন টিকিট দেবে। দেখুন, কেউ বাড়িতে তো টিকিটটা ফেলে রাখবে না, টিকিট ডিস্ট্রিবিউট হবেই, কোনো না কোনোভাবে আসবে লোকের কাছে, টিকিট পাবে। মা এরকম তো নয় যে ওরা 60,000 দর্শক যেতে পারে, 40,000 টিকিট দিল আর 20,000 নিজেরা নিজেদের খাটের তলায় লুকিয়ে রাখলো, তা তো করবে না। টিকিট তো আসবেই। দেখুন 60,000 ক্যাপাসিটি, এবার চাহিদা হচ্ছে মিনিমাম 5 লাখ। তো এটা নিয়ে তো অশান্তি হবেই, কিছু লোক পাবে না, তারা করবে, ক্ষোভ বিক্ষোভ থাকবে। দুই প্রধানকেই 5,000 করে টিকিট দেবে ডুরান্ড কমিটি। মন্ত্রীর সামনেই কথা হয়েছে, মেম্বারদের ফ্রি টিকিটও দেয়া হবে বলছিলেন মোহনবাগান সচিব সঞ্জয় বোস। আজকে দুটো দেখলাম, একটা অনলাইন টিকিট সেলস আর একটা অফলাইন টিকিট সেল যেটা হবে। আমরা কথা বলবো যাতে টিকিট দেয়া হয়, কারণ অনলাইন তো 5 মিনিট খুলেই বন্ধ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, এসব শুনলাম। তো যাই হোক, টিকিট যাতে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। এন্ড অফ দ্য ডে এটা তো আমাদের হাতে নয়, কারণ এটা তো ডুরান্ড কমিটির আন্ডারে। আজকে আইএসএল যেমন হয় তখন আমাদের দায়িত্বে থাকে, কিন্তু এটা তো আর ডুরান্ড নিয়ে প্রতিবারই একটা এই টিকিট নিয়ে প্রবলেম হয়। আমি দেখেছি গত 3 বছর বাইরে থেকে যে প্রতি বছরই প্রবলেম হয়েছে খুব। তো যতটা ঠিক করা যায়, এন্টার ক্লাবে সবাই কথা বলছে, দেবাশিস দাও কথা বলছে, সবাই মিলে ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। টিকিটের সামাল দেওয়া নিয়েও চিন্তায় ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার। ডার্বি এসে গেলে সেটাতে খুবই সমস্যার মুখে পড়তে আমাদের। তখন তো স্পোর্টস মিনিস্টার করার থাকেন না, উনি আমাদেরকে অন্য ম্যাচগুলোকে প্রোটেকশন দেন যতটা পারেন, কিন্তু ডার্বি এসে গেলে তো তার ব্যতিক্রম করতেই হয়। বিভিন্ন জায়গায় তার চাহিদা বেড়ে যায় এবং আমরা আজকে আপিল করেছিলাম যে আমাদের কিছু প্রাইস টিকিট দাও, কি করবে তাও জানি না। আমাদের প্রাইস টিকিট 5,000 ধার্য করা আছে, কিন্তু তার ভিতরেও কোম্পানির লাগে, বিভিন্ন ডিগনিটারিজদের লাগে, প্রাক্তন বর্তমান খেলোয়াড়দের লাগে, আমাদের ক্লাবের কিছু অবলিগেশনস কিছু কিছু জায়গা যাদের সাথে সারা বছর ধরে কাজ করি তাদের ব্যাপারে লাগে। তো আমরা কি করে সামাল দেবো জানি না, খুবই কষ্টের ব্যাপার।
দেখা যাক কি করে করা যায়। কলকাতা লিগের ম্যাচ খেলতে এলো না মোহনবাগান। মেসারাসের বিরুদ্ধে ম্যাচ। আগেই আইএফএকে জানিয়েছিল তাদের ম্যাচটা পিছোতে হবে, কিন্তু মোহনবাগানের অনুরোধ মানেনি আইএফএ, যার ফলে নৈহাটির মাঠে দুপুর 3টের সময় শুধু মেসারাস টিমকে নিয়েই মাঠে নামলো রেফারি। নিয়ম মেনে আধ ঘন্টা মোহনবাগানের জন্য অপেক্ষা করে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই রিপোর্টই আইএফএর কাছে জমা দিয়েছে এই ম্যাচের ম্যাচ কমিশনার। আর মোহনবাগানের বিরুদ্ধে খেলতে না পেরে হতাশ মেসারাসের কোচ ফুটবলাররা। আমরা খেলবো বলেই এসেছিলাম মাঠে, যে মোহনবাগানের সাথে খেলাটা আমাদের দুনিয়ার প্লেয়ারদের কাছে একটা স্বপ্ন। তো ম্যাচটা হলো না, এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে, কারণ আমার ক্লাবেরও মোহনবাগানের সঙ্গে বহু আগে একটা ম্যাচ ছিল, সেটা ইতিহাসে চলে গেছে, যে ম্যাচে আমরা মোহনবাগানকে হারিয়েছিলাম, মেসারাস মোহনবাগানকে হারিয়েছিল। তো আজকে ম্যাচটা হলেও কিছু একটা ফলাফল তো নিশ্চয়ই হতো, সেটা আমার ফেভারেও হতে পারতো। তো সেই জায়গাটা আমার প্লেয়াররা মিস করলো, আমার প্লেয়াররা খেলার সুযোগটা পেল না। এবছর মেসারাস প্রেজেন্ট ছিল, মোহনবাগান আমার মাঠে আসেনি। তো এই ব্যাপারটা আমরা খবর রিপোর্টে আমরা জমা দিচ্ছি, আইএফএ যে ডিসিশন নেবে ওই ডিসিশনই আমরা যেরকম টাইম আছে ওরকম টাইম আমরা রেখেছি। হ্যাঁ, অ্যাজ এ প্লেয়ার যে কোনো প্লেয়ার মাঠে এসে না খেলতে বলে একটা আফসোস থেকে যায়। আবার যদি বড় ম্যাচ হয় সবার কাছে, অ্যাজ এ আমরা বাঙালি, সবাই বাঙালি, এটা বড় ম্যাচে আবেগ থাকে না, খেলে খারাপ লাগছে। একটা টিম আমরা এতদিন ধরে অপেক্ষা করে থাকি, যে বড় টিম ছিল বলে একটা খেলা হয়ে গেছে আমাদের বড় ম্যাচ, এটা সেকেন্ড ম্যাচ ছিল বড় ম্যাচ। সবাই প্লেয়াররাও আশা করে থাকে যে একটা বড় টিম এগেনস্টে খেলবে, সারা বছর তারা এইটার জন্য আশা করে থাকে। না খেলাটা দুর্ভাগ্য হতেই পারে, কিন্তু আইএফএর সিদ্ধান্ত এখন না, এটা তো আমরা ফুল প্রিপারেশন ছিলাম যে বড় টিম এগেনস্টে নিজেদেরকে 100% দেখাবো আমাদের, এটা তো হলো না, সেটা আমাদের কাছে খুব খারাপ, কিন্তু হয়নি, এটাতে আমাদের তো কিছু করার নেই। মেসারাস ম্যাচ খেলতে আসেনি মোহনবাগান, তাহলে কি ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো মেসারাসকে? না, এখনও সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বললেন, রেফারি রিপোর্ট জমা পড়েছে, এবার আইএফএর লিগ সাব কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমি আমাদের নিয়ম অনুসারে আমাদের বাধ্যবাধকতা দেখে যতটা সম্ভব সবসময় টিমের সাথে কোঅপারেট করার চেষ্টা করি। এই বছর পুজো আগে আছে, তাই পিছোবার টাইম নেই। এই বছর আমরা লক্ষ্য নিয়েছি যে পুজোর আগে লিগটাকে শেষ করার, এবং অন্য ম্যাচগুলোর কথা বলছি না ডুরান্ডের, কিন্তু 17 তারিখের ম্যাচের জন্য সাফিসিয়েন্ট গ্যাপ ছিল যাতে খেলায় কোনো অসুবিধা হতো না। সেই দেখেই আমরা ম্যাচ ফেলেছিলাম, ডুরান্ডের সাথে আলোচনা করে আমাদের ফিক্সচার করা। তো 3-4 দিন আগে ম্যাচ, এটা খেলার কোনো অসুবিধা ছিল না। এবার ওরা ভেবেছে ওরা টিম দেবে না, ওরা দেয়নি। কমিটিতে এইটা উঠবে, কমিটি যা ডিসাইড করবে সেটা হবে। এবার আইএফএর বিরুদ্ধে আদালতের পথে হাঁটতে পারে মোহনবাগান, ঠিক যেমনটা গত বছরের লিগে ডায়মন্ড হারবার করেছে। তবে এখনও পুরো বিষয়টার দিকে নজর রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মেসারাসকে ওয়াক ওভার দিলেই বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তারা। পাশাপাশি আইএফএ সচিব আর কলকাতা লিগকে তীব্র আক্রমণ দেবাশিস সৃঞ্জয়ের। আমরা তো জানিয়ে দিয়েছি ভাই, ডুরান্ডের পরে খেলা দিলে আমরা খেলবো। আমাদের স্ট্র্যাটেজি আমরা 7 তারিখে চিঠি দিয়ে আইএফএকে জানিয়ে দিয়েছি। এটা নিয়ে এক প্রশ্ন বারবার করে কোনো লাভ নেই। আমরা আর কলকাতা লিগের সময় যে কোনো একটা জিনিস আপনাদের বুঝতে হবে, কলকাতা লিগ ডুরান্ড একসঙ্গে চলতে পারে। আইএফএর ভাবা উচিত তাহলে ডুরান্ডকে যেন তারা পারমিশন না দেয় ইন ফিউচার। কলকাতা লিগ শেষ হলে তারপরে ডুরান্ড হবে। আর ডুরান্ডকে যদি পারমিশন দেয় তখন ছোট ক্লাবগুলো মার খাচ্ছে। এই কলকাতা লিগ ডুরান্ড, আজকে ডুরান্ড হচ্ছে বলে কলকাতা লিগের আর গ্ল্যামার আছে? কলকাতা লিগে আজকে মোহনবাগান খেলেনি, কটা লোক আলোচনা করছে, সবাই আলোচনা করছে ডার্বি নিয়ে। এখানে আমার কাছে সব লোকেরা ফোন করছে, সবাই টিকিট চাইছে 17 তারিখ নিয়ে। একটা লোক এখনো অব্দি আমাকে এসে প্রশ্ন করেনি যে আপনারা কেন আজকে ম্যাচটা খেলতে গেলেন না। কেন সবাই জানে যেটা বোকা বোকা, ওই লিগে কি খেললো না খেললো অন্য কারোর ইচ্ছে থাকতে পারে ওই লিগটা জেতা, কারণ ওটা ছাড়া তাদের আর কোনো কিছু নেই, তারা পারবে না অন্য কিছু জিততে। কিন্তু মোহনবাগান তো ডুরান্ড নিয়ে আরো বেশি চিন্তিত না। আগের বছর ডায়মন্ড হারবারকে ওই একই জিনিস করলো। আরে সবার অন্য ক্লাবেদের যদি একটা রিকোয়েস্ট থাকে সেটা রাখুক, এটা যদি জেনুইন প্রবলেম হয়। আজকে আগের বছর তো ডায়মন্ড হারবার বাংলার প্রেস্টিজ জড়িত ছিল, যে ওরা আই লিগ এ খেলছিল। সেইখানে আইএফএ তো বাংলার ফুটবলের দেখা উচিত।
তা নিজেদের স্বার্থ ছাড়া বাংলার ফুটবলের স্বার্থটা আগে দেখা উচিত। আমাদের আইএফএর তো নিজের প্রবলেম থাকে, তা সেটা কি আমরা বলি যে অন্য স্টেটের অ্যাসোসিয়েশন এইভাবে চলছে, তাহলে আইএফএ কেন ওইভাবে চলছে না? যার নিজের প্রবলেমকে থাকতে পারে, কার নেই তো সেটা তো আমার দেখার দরকার নেই। আইএফএর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। বুধবার কলকাতা লিগের ম্যাচ ছিল সবুজ মেরুন ব্রিগেডের নৈহাটি স্টেডিয়ামে মেসারার্সের বিরুদ্ধে, কিন্তু সেই ম্যাচে টিমই নামালো না মোহনবাগান। তারা অনুরোধ করেছিল এই ম্যাচটা ডুরান্ডের পর দেওয়ার জন্য, কিন্তু আইএফএ সেই অনুরোধ না রাখায় বেজায় চটেছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। তিনি ইস্টবেঙ্গলের নাম না করে ইঙ্গিত করে বলেন, একটি বিশেষ ক্লাবকে সুবিধা পাইয়ে দেওয়ায় এই ব্যবস্থা। আমরা কথা বলবো এখনো, মানে এটা তো জাস্ট অ্যাকশন নিয়েছে। আমি তো বলেছিলাম আসলে এটা ওরা একটা ক্লাবকে ফেভার করার জন্য এইসব করছে। সবার খেলা যদি 25 দিন 21 দিন 16 দিন ডিউরেশনে দিতে পারে, তাহলে মোহনবাগান একটা রিকোয়েস্ট করেছে আরো কয়েকদিন নয় দিত না, 23 তারিখের পরে দিত, যদি দেখে নিত ডুরান্ডের প্রোগ্রেশন। আইএফএর আগের বারে ওদের যা করেছে তারপরে শিক্ষা হয়নি, এখনো যা করছে তার থেকে ওরা সাথে শিক্ষা নেয়, সেটাই আমরা মনে করি। বলছি না কোনো ক্লাব, সেটা যে দিচ্ছে সে জানে, বাকি সবাই জানে কাকে সুবিধা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আগের বছর ডায়মন্ড হারবারকে ওই একই জিনিস করলো। আরে সবার অন্য ক্লাবেদের যদি একটা রিকোয়েস্ট থাকে সেটা রাখুক। পাল্টা দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, এটা শুধু মোহনবাগানই করে। কোনো টিম কি আলাদা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে? তাহলে পরে নিশ্চয়ই সেটা চোখে দেখা যাবে, লোকে বলতে পারবে যে এই সুযোগ সুবিধাটা এক্সট্রা পেয়েছে একটা টিম। এবং একটা টিম বলতে কোন টিম? আইএফএর কাছে সব টিম সমান, বরঞ্চ যারা আইএসএল আই লিগ খেলে আমরা তাদের সুবিধা অসুবিধাগুলো দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমরা যে ফিক্সচার ফেলেছি, ডুরান্ডেও কিন্তু গায়ে গায়ে কোনো ফিক্সচার ফেলা হয়নি, মিনিমাম 2 দিনের গ্যাপ দিয়ে আমরা ম্যাচ ফেলেছি, এবং সেটা সব ক্ষেত্রে সবার জন্য। আজকে এই একই কন্ডিশনে গতকাল ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছে, ডায়মন্ড হারবার ম্যাচ খেলেছে, ওদেরও তো ম্যাচ আছে 16 তারিখ। ওরা তো এরকম কিছু বলছে 17 তারিখ ম্যাচ আছে ইস্টবেঙ্গলের, 16 তারিখ মানে ডার্বি আছে আজ 17 তারিখ ইস্টবেঙ্গলের আর মোহনবাগান। ডায়মন্ড হারবারের 16 তারিখ ম্যাচ আছে, কেউ এইগুলো আপত্তি জানায়নি, একমাত্র ওরাই আপত্তি জানায়। এবং আমি যেটা দেখছি এই ব্যাপারটা বারবার হচ্ছে, এবং মোহনবাগানের ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে, অন্যদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আমরা দেখতে পাই না। এতগুলো ক্লাব খেলছে, কেউ তো পক্ষপাতিত্বের কথা তুলছে না, এবং এই প্রবলেমটা বারবার মোহনবাগানের ক্ষেত্রেই আসছে, অন্য কারোর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম আইএফএকে ফেস করতে হচ্ছে। এ নিয়ে অবশ্য খুব একটা মন্তব্য করতে চাননি ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার। আমি জানি না কেন নামানো, একদম ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মনে হয় এইসব মন্তব্য সংবাদ মাধ্যমে না করেন। কলকাতা লিগে চোটের হানা, ময়দানে বিনা পয়সায় অ্যাম্বুলেন্স ইস্ট বেঙ্গলের। কলকাতা লিগে প্রায়ই চোটের শিকার হচ্ছেন ফুটবলাররা, কিন্তু ময়দানের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছিলই। সেই পরিপ্রেক্ষিতে বুধবার প্রয়াত সচিব দীপক দাসের 86তম জন্মদিনে স্পোর্টস ডেতে নজির গড়ল ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাব তাবু থেকে শুরু হলো বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা। শুধু ইস্টবেঙ্গলের খেলোয়াড় নয়, প্রতিদ্বন্দ্বী ক্লাবের প্রয়োজনে এক ডাকেই ছুটে যাবে এই অ্যাম্বুলেন্স। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সভাপতি মুরারিলাল লোহিয়া, সহসভাপতি কল্যাণ মজুমদার, সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, শীর্ষকর্তা দেবব্রত সরকার ও একাধিক প্রাক্তন খেলোয়াড়রা। নতুন পরিষেবার প্রশংসা করে ক্রীড়ামন্ত্রী বলেন, ময়দানের খেলোয়াড় ও সাধারণ মানুষের জন্য এক বড় প্রয়োজনীয় উদ্যোগ। অনেক প্রতিভা উঠে আসে সিএফএল থেকে, তাই ভারতীয় ফুটবলের স্বার্থে বাংলার ফুটবলের উন্নতি হওয়া দরকার সবার আগে। আর সে কারণেই হোয়াটস ইস্ট বেঙ্গল থিংস টুডে, ময়দান থিংস টুমরো। কলকাতার মাঠের ময়দানের একজন নক্ষত্র তিনি ছিলেন পল্টু দাস। আজকে তার জন্মদিনে ইস্টবেঙ্গল ক্লাব, আমি আগের দিনও বলেছি, ইস্টবেঙ্গল ক্লাবের সব থেকে বড় গুণ ইস্টবেঙ্গল জিতলো না হারলো সেটা বড় কথা নয়, ইস্টবেঙ্গল ক্লাব
অতীতকে ভোলে না এবং অতীতকে সম্মান দেয়। তাই আজকে পল্টুদার জন্মদিনে এত সুন্দর একটা প্রয়াস, একটা ট্রমা অ্যাম্বুলেন্স, আমাদের খেলোয়াড়রা খেলেন, কোথাও চোট পান, অনেক রকম সমস্যা দেখা দেয়, আর এই ক্লাব তার নিজস্ব একটা অ্যাম্বুলেন্স করে রাখলেন যদি কারুর কোনো অসুবিধে না হয়। আসন্ন প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে খেলা শুরু হওয়ার আগে 1 মিনিটের নীরবতা পালন করবে প্রত্যেকটি দল। মোটর দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুলের প্রাক্তন ফুটবলার দিয়েগো জোটাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। ফুটবলাররা হাতে কালো আর্ম ব্যান্ডও পরবে। এই মৌসুমের লা লিগায় বার্সেলোনা আর ভিয়ারিয়ালের ম্যাচটি মায়ামিতে হওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের তরফে জানানো হয়েছে, ঐতিহ্যের লা লিগা স্পেন থেকে সরিয়ে অন্য দেশে আয়োজন করা হলে টুর্নামেন্টের গভীরতা নষ্ট হয়। অন্যদিকে ভিয়ারিয়াল জানিয়েছে তাদের সমর্থকদের মায়ামি যাওয়া এবং 20 ডিসেম্বরের ম্যাচটি দেখার জন্য কোনো খরচ করতে হবে না। যাতায়াত এবং ম্যাচের টিকিটের পুরোটাই ক্লাব থেকে দেওয়া হবে। জিওর্জিনা রদ্রিগেজ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বান্ধবী এবং বর্তমানে স্ত্রী। তার নিজস্ব রোজগার কত জানেন? ভারতীয় মুদ্রায় 87 কোটি 62 লক্ষ টাকা। এই আকাশ ছোঁয়া রোজগার কিভাবে হয়? মূলত মডেলিং, রিয়েলিটি শো এবং নিজস্ব কিছু ব্যবসা থেকে। নেটফ্লিক্সে জিওর্জিনা 2022 থেকে নিজস্ব রিয়েলিটি শো চালু করেছেন, নাম সে জিওর্জিনা। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীল ছক্কা। আসন্ন এশিয়া কাপে ঋষভ পান্থকে ভারতীয় দলে নাও দেখা যেতে পারে। ঋষভের বদলে উইকেটের পেছনে কে সামলাতে পারেন দায়িত্ব? জানা গিয়েছে নির্বাচকরা সঞ্জু স্যামসনের কথা ভাবছেন। তার সঙ্গে আলোচনায় থাকছে ধ্রুব জুরেল ও জিতেশ শর্মার নাম। সূত্রের খবর, এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে পারেন যশস্বী জয়সওয়ালও। যশস্বীর পাশাপাশি KL রাহুলেরও এশিয়া কাপে দলে থাকার সম্ভাবনা খুবই কম। ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী। মঙ্গলবার রাতে তাকে ফের ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। মায়ের চিকিৎসার তদারকির জন্য সৌরভ নিজেও বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে উপস্থিত রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রের খবর, এতদিন চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল, কিন্তু তাতে শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় নিরূপা দেবীকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। বেআইনি অনলাইন বেটিং অ্যাপ জালিয়াতি মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে ডাকল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সংস্থার অভিযোগ, রায়না ওই অ্যাপের বিজ্ঞাপনের মুখ ছিলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে টাকা বিনিয়োগ করার প্রলোভন দেখানো হয়েছিল। তদন্তকারীদের দাবি, রায়নার সঙ্গে অ্যাপটির ব্যবসায়িক লেনদেন ছিল। সেই বিষয়ে তার বক্তব্য নথিবদ্ধ করতেই বুধবার তাকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মঙ্গলবার ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তান 202 রানে হারল। ওয়েস্ট ইন্ডিজের 295 রান তাড়া করতে গিয়ে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় 92-এ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এত বড় বিপর্যয় সাম্প্রতিককালে পাকিস্তানের হয়নি। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। 51 বছরের প্রাক্তন তারকা মনিকা সেলেস আক্রান্ত হয়েছেন মায়াস্থেনিয়া গ্রেভিসে। এই অসুখ তার শরীরে বাসা বেঁধেছে 3 বছর আগে, প্রকাশ্যে আনলেন মঙ্গলবার। 16 বছরের ফরাসি ওপেন জিতে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন আমেরিকান এই টেনিস তারকা। তাকে স্টেফি গ্রাফের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হতো। গত 2 আগস্ট একটি ম্যাচে চোট পাওয়ার 1 সপ্তাহ পর জাপানের বক্সার হিরোমাসা উরাকাওয়ার মৃত্যু হলো। 28 বছরের উরাকাওয়া ফেদারওয়েট বিভাগে গত মুখোমুখি হয়েছিলেন যোগী সাইতোর। 8ম রাউন্ডে নকআউট হয়ে যান উরাকাওয়া। প্রতিপক্ষের ঘুষিতে তার খুলি এবং মস্তিষ্কের মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মতো শনিবার উরাকাওয়ার অস্ত্রোপচার হয়, কিন্তু সেটাও সফল হয়নি। মারা যান বক্সার। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন।
বিশ্বের কোনো প্লেয়ারের সঙ্গে বিরাট কোহলির তুলনা টানা যায় না। প্রজন্মের কিংবদন্তি বিরাট একজন রোল মডেল। বিরাটের সঙ্গে ধোনিরও তুলনা টানা যায় না। তাই বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা টানা বন্ধ হোক, এটা অযৌক্তিক এবং এসবের জন্য বাবর আজমের ওপর বেশি চাপ পড়ে। নতুনভাবে নিজের ভালো লাগার বিষয়গুলো তুলে ধরতে চাই ভক্তদের সামনে। পেশাদার ক্রিকেটারের জীবন কেমন হয় তা জানাতে চাই সকলকে। অনলি ফ্যান্স সাইট সম্পূর্ণ নিরাপদ, তাই মাধ্যম হিসেবে এই সাইটকে বেছে নিয়েছি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।